আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকে নিবেদন মনোজ বসুর লেখা ছোট গল্প লাল চুল। 6 মাস ধরিয়া বিয়ের দিন সাব্যস্ত হয় না। তারপর দিন ঠিক হইল তো বাঁধিল জায়গা লইয়া। মোটে তখন দিন 15 বাকি। হঠাৎ নীলমাধবের চিঠি আসিল। কাজিরাঙা অবধি যাওয়া কিছুতেই হইতে পারে না। তাহারা বড়জোর খুলনা আসিয়া শুভকর্ম করিয়া যাইতে পারেন। বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস। চিঠি লইয়া সেই আসিয়াছিল। ভিড় সরিয়া গেলেই আসল কারণটা সে শেষকালে ব্যক্ত করিল। প্রতিপক্ষ চৌধুরীদের সীমানা কাজিরাঙার ক্রুশ তিনেকের মধ্যে বলা তো যায় না, 3 ক্রুশ হইতে কয়েকশত লাঠিও যদি আচমকা বিয়ের নিমন্ত্রণে চলিয়া আসে। তাহারা বরাসন হইতে বর তুলিয়া রাত্রির অন্ধকারে গাং পাড়ি দিয়া বসিলে অজপাড়া গায়ে জল জঙ্গলের মধ্যে কেবল নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কিছু থাকিবে না। পাত্র জমিদারের ছেলে, ওই একটি মাত্র। অতএব এই 6 মাস ধরিয়া যে জমিদার বাড়ির শুভকর্মে গুরুতর আয়োজন চলিয়াছে তাহাতে সন্দেহ নাই। সেই আয়োজনের সত্যিকারের চেহারাটা সহসা উপলব্ধি করিয়া আনন্দে মেয়ের বাপের হৃদকম্প উপস্থিত হইল। অথচ মিনির মা আড়ষ্ট হইয়া পড়িলেন। ওই 23-এ মেয়ের বিয়ে আমি দেবই। বারবার ওই রকম গোছগাছ করে শেষকালে যে হয় না, তুমি সেই বিয়ে ফেল ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে ফেলো। কিন্তু অত বড় ঘর ও বরের লোক ছাড়া সহজ কথা নয়। শেষ পর্যন্ত আবশ্যকও হইল না। শহরের প্রান্ত সীমায় ভৈরব নদীর ধারে শেরেস্তাদার বাবু এক নতুন বাড়ি তুলিতেছিলেন। বাড়িটা তিনি কয়েকদিনের জন্য ছাড়িয়া দিতে রাজি হইলেন। স্বামীর ফাঁকা জমির ইটকাঠ সরাইয়া সেখানে সামিয়ানা খাটাইয়া বরযাত্রী বসিবার জায়গা হইল। পিছনে খাওয়া জায়গা, যদি দৈবত বৃষ্টি চাপিয়া পড়ে তা হইলে 2 তলায় দর দালানে 70-80 জন করিয়া বসাইয়া দেওয়ার ব্যবস্থাও আছে। বিকালে 5খানা গরুর গাড়ি বোঝাই আরও অনেক আত্মীয় কুটুম্ব আসিয়া পড়িল। লগ্ন 8:30টায়। রানী বলিল, মাসিমা, হিরণের বিয়ের বেলা আপনি বড় অন্যায় করেছিলেন। সবাইকে তাড়িয়ে দিয়ে আপনি যে জামাই নিয়ে খাওয়াতে বসবেন, সে হবে না কিন্তু। মিনুর মা হাসিলেন। না, সে হবে না মাসিমা। আমরা সমস্ত রাত বাসর জাগব, কোনো কথা শুনব না বলে দিচ্ছি। নয়তো বলুন, এক্ষুনি গাড়িতে গিয়ে উঠে বসি। রসোই ঘরের দিকে হঠাৎ তুমুল গণ্ডগোল। বেড়ার উপর কি জ্বলন্ত কাঠ ঠেস দিয়া রাখিয়াছিল, একটা অগ্নিকাণ্ড হইতে হইতে বাঁচিয়া গিয়াছে। সকলের বিশ্বাস কাজটা বামন ঠাকুরের, তাই রাগ করিয়া কে তার গাজার কলিকা ভাঙিয়া দিয়াছে। পৈতা হাতে বারংবার ব্রাহ্মণ সন্তান দিব্য করিতেছিল। বিনা অপরাধে তাহার গুরুদণ্ড হইয়া গেল। অগ্নিকাণ্ডে কলিকার দোষ নাই। 3 দিনের মধ্যে সে কলিকা একেবারে হাতে লয় নাই। বেলা ডুবিয়া যাইতে শীতল ঘটক আসিয়া উপস্থিত। খবর কে? শীতল কহিল, খবর ভালো। বড় বরযাত্রী সব ওদের বাসাবাড়ি পৌঁছে গেছেন। জজবাবু বড় মোটর এনে সাজানো হচ্ছে, ঘণ্টাখানিকের মধ্যে এসে পড়বেন। তারপর হাসিয়া গলা খাটো করিয়া কহিতে লাগিল, 100 বরকন্দজ গাঙের ঘাট আগলাচ্ছ কি জানি, কিচ্ছু বলা যায় না। আমাদের কর্তাবাবু এক বিন্দু খুঁত রেখে কাজ করেন না। মোটরের আওয়াজ উঠিতেই ধূপধাপ করিয়া 8-10টা মেয়ে ছুটিল তেতলার ছাতে। সকলের পিছন হইতে নেরু বলিল, যাওয়া ভাই অনার্থক, ছাদ থেকে কিচ্ছু দেখা যাবে না, তার চেয়ে গোলকুঠুরির জালনা দিয়ে। কৌতূহল চোখ মুখ দিয়ে যেন ছিটকায়া পড়িতেছে ঠাট্টা তামাশা ছুটোছুটি, মাঝে মাঝে হাসির তরঙ্গ। তার মধ্যে যুক্তি বিবেচনার কথা কে শুনিবে? রানী সকলের আগে ভাগে ঝুঁকিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে আঙ্গুল দিয়া দেখাইল, ওই দেখ বর, মরবি যে এক্ষুনি পড়ে। ছাতের এখনো আলসে হয়নি, দেখেছিস? বলিয়া আরেকটি মেয়ে রানীকে পিছে ঠেলিয়া নিজে আগে আসিল।
যেন সে মোটেই পড়িতে পারে না। জিজ্ঞেস করিল, কই ও রানী, বর দেখলি কোন দিকে? গলায় ফুলের মালা, ওই যে দেখতে পাও না? তুমি যে কীরকম সেজদি। সেজদি বলিল, মালা না তোর মুন্ডু। ও যে এক বুড়ো, সাদা চাদর কাঁধে। থুতুরে মাগো, তিনকালের বুড়ো ও বরের ঠাকুরদা। বর এতক্ষণে কোন কালে আসনে গিয়ে বসেছে। ছাতির উপর হইতে বরাসন পর্যন্ত নজর চলে না, দেখা যায় কেবল সামিয়ানা। নীরু বলিল, বলেছি তো অনর্থক, তার চেয়ে নিচে গোলকুঠিরি জানালা দিয়ে দেখে গিয়ে চল চল চল। অন্ধকারে নদী মৃদুতম গানের সুর তুলিয়া যাইতেছে। ওপারেও যেন কিসের উৎসব, অনেকগুলো আলো, ঢাকের বাজনা। সহসা এক ঝলক স্নিগ্ধ বাতাস উহাদের রঙিন শাড়ি, কেশ, বেশের সুগন্ধ, উচ্ছল কলহাস্যের টুকরোগুলি উড়াইয়া ছড়াইয়া বহিয়া গেল। ঘুমিয়ে কে রে? মিনু? ও মা গো, যার বিয়ে তার মনে নেই, পালিয়ে এসে চিলেকোঠায় ঘুমানো হচ্ছে। রানী হাত ধরিয়া নাড়া দিতে মিনু একবার চাহিয়া চোখ বুঝিল। নীরু বলিল, আহা, সারাদিন না খেয়ে নেতিয়ে পড়েছে, ঘুমুক না একটু, আমরা নিচে যাই। শেষদিন ঝঙ্কার দেয়া উঠিল, গিনিপানা রাখ দেখি। আমরাও না খেয়েছিলাম একদিন, ঘুমনোর দফা শেষ আজকের দিন থেকে। কি বলিস রে রানী? বিশেষ করিয়া রানীকেই জিজ্ঞাসা করিবার একটা অর্থ আছে। কথাটা গোপন কেবল শেষদি আড়ি পেতে দৈবত জানিয়া ফেলিয়াছিল। রানী মুখ টিপিয়া হাসিল, দুই হাতে ঘুমন্ত মিনুর গলা জড়াইয়া ধরিয়া চুমু খাইয়া বলিতে লাগিল, মিনু ভাই জাগো, আজকে ঘুমোতে আছে, উঠে বর দেখতে এসো। তারপর মিনুর এলো চুলে হাত পড়িতে যেন শিহরিয়া উঠিল। দেখেছ, সন্ধ্যাবেলায় আবার নেয়ে মরেছে হতভাগী, শুয়ে শুয়ে চুল শুকনো হচ্ছে। ভিজে চুল নিয়ে এখন উপায়? এই রাস বাঁধতে কি সময় লাগবে কম? নিচে উলুধ্বনি উঠিল, পিসিমা, নন্দরানী, শুভা ওদের সব গলা, চল চল। চুল বাঁধতে হবে, ওঠ মিনু, শীঘ্রই উঠে আয় বলিয়া মিনুর এলো চুল ধরিয়া জোরে এক টান দিয়া রানী ছুটিয়া গেল। সিঁড়িতে আবার সমবেত পদধ্বনি। ধর্মার করিয়া মিনু উঠিয়া বসিল। তখন রানীরা নামিয়া গিয়াছে, ছাতে কেহ নাই। ঘুমচোখে ভাবিল, এ যেন তাদের কাজিডাঙ্গার বাড়ির দক্ষিণের চাতাল। আকাশ ভরিয়া তারা উঠিয়াছে ছাতে, ঝাপসা ঝাপসা আলো। ওদিকে ভয়ানক গণ্ডগোল উঠিতেছে। সব কথা মিনুর মনে পড়িল। আজ তার বিয়ে, সে ঘুমাইয়া পড়িয়াছিল, সকলেই ডাকাডাকি করছিল। হঠাৎ নিচের দিকে কোথায় দপ করিয়া সুতীব্র আলো জ্বলিয়া অনেকখানি রশ্মি আসিয়া পড়িল ছাতের উপর। তাড়াতাড়ি আগায়া গিয়া সিঁড়ি ভাবিয়া সেই যেই না পা নামাইয়া দিয়াছে, চারিদিকে তুমুল হৈ হৈ পড়িয়া গেল। আসর ভাঙিয়া সকলে ছুটিল। হারমোনিয়াম বাজাইয়া গান চলিতেছিল। পায়ের আঘাতে আঘাতে সেটা যে কোথায় চলিয়া গেল তাহার ঠিকানা রহিল না। একেবারে একতলায় বারান্দায় পড়িয়া মিনু নিশ্চেতন। জল জল, মোটর আনো, ভিড় করবেন না মশাই, সরুন, ফাঁক করে দিন। আহা, কি করো? মোটরে তোলো শীঘ্রই। গামছা কাঁধে কোন দিক হইতে কন্যার বাপ ছুটিতে ছুটিতে আসিয়া আছাড় খাইয়া পড়িলেন। জজবাবুর সেই মোটরে চড়িয়া মিনু হাসপাতালে চলিল। বড় রাস্তায় রশিদুই পথ গিয়া মোটর ফিরিয়া আসিল, আর যাইতে হইল না। রসুন চৌকি থামিয়া গিয়াছে। দরজার পূব দিকে ছোট লাল চাদরের নিচে চারিটা কলা গাছ পুঁতিয়া বিয়ের জায়গা হইয়াছিল, সেইখানে সবও নামাইয়া রাখা হইল। কাঁচা হলুদের মতো গায়ের রং, তার উপর নতুন গহনা পরিয়া যেন রাজ রাজেশ্বরী হইয়া শুইয়া আছে। কোণে চন্দনাকা শুভ্র কপাল ফাটিয়া চাপ চাপ জমা রক্ত লেপিয়া রহিয়াছে। নাক ও গালের পাশে রক্ত গড়াইয়াছে। মেঘের মতো খোলা চুলের রাশি এখানে সেখানে রক্তের ছোপে
ডগমগে লাল। ভিতরে বাহিরে নিদারুণ স্তব্ধতা। বাড়িতে যেন একটা লোক নাই। সবের মাথার উপরে একটি খরজ্যোতি গ্যাস জ্বলিতেছে। বাড়ির মধ্যে স্তব্ধটা চিরিয়া হঠাৎ একবার আর্তনাদ আসিল। ও মা, ও মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক রাজরানী মা! নীলমাধব সকলের দিকে চাহিয়া ধমক দিয়া উঠিলেন। হাত পা গুটিয়া বসিয়া আছো যে? বরসজ্জার প্রকাণ্ড মেহগুনি পালিশ খাট কজনে টানিয়া আনিয়া নামাইল। এতক্ষণ বেণুধরকে লক্ষ্য হয় নাই। এবার ভিড় ঠেলিয়া আসিয়া সবের পায়ের কাছে খাটির বাজুতে ভর দিয়া সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। হাতের মধ্যে কাজললতা তেমনি ধরা আছে। কাচের মতো স্বচ্ছ অচঞ্চল আধ নিমিলিত দুটি দৃষ্টি। মৃত্যুর সেই স্তিমিত চোখ দুটির দিকে নিষ্পলক চাহিয়া চাহিয়া বেণুধর দাঁড়াইয়া রহিল। বাপ ঝুঁকিয়া পড়িয়া পাগলের মতো আর্তনাদ করে উঠলেন। একবার ভালো করে চা দেখি, চোখ তুলে চা, ও কি? নীলমাধব ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া ফেলিলেন, কিন্তু তিনি থামিলেন না। সজল চোখে বারবার বলিতে লাগিলেন, ও বেয়াই, বিনি দোষে মাকে আমার কত গালমন্দি দিয়েছি, কোনো সম্বন্ধে এগোতে চায় না। তার সমস্ত অপরাধ দিনরাত মা ঘাড় পেতে নিয়েছে, একবার মুখ তুলে একটি কথা কয়নি। ও খুকি, আর বকবো না, চোখ তুলে চা একবার। ভিড় জমিয়া গিয়াছিল। নীলমাধব রুদ্ধ কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমরা? 8টা বেজে গেছে, রওনা হও। 8:30টায় লগ্ন ছিল। বেণুধরের বুকের মধ্যে কাঁপিয়া উঠিল, যেন শুভ লগ্নে তাহাদের শুভ দৃষ্টি হইতেছে। লজ্জানত বালিকা চোখ তুলিয়া চাহিতে পারিতেছে না। বাপ তাই মেয়েকে সাহস দিতে আসিয়া দাঁড়াইয়াছেন। ফুল ও দেবদারু পাতা দিয়া গেট হইয়াছিল। সমস্ত ফুল ছিঁড়িয়া আনিয়া সকলে সবের উপর ঢালিয়া দিল। বেণুধর গলার মালা ছিঁড়িয়া সেই ফুলের গাদায় ছুঁড়িয়া দ্রুত বেগে ভিড়ের মধ্যে দিয়ে পালাইয়া গেল। ছুটিতে ছুটিতে রাস্তা অবধি আসিল। সর্বাঙ্গ দিয়ে ঘামের ধারা বহিতেছে, পা তলিতেছে, নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতেছে। মোটরের মধ্যে ঝাঁপায়া পড়িয়া উন্মত্তের মতো সে বলিয়া উঠিল, চালাও এক্ষুনি। গাড়ি চলিতে লাগিলে হুঁশ হইল। তখনও আগাগোড়া তাহার বরের সাজ, এক বোঝা কোট কামিজ, তার উপরে শৌখিন ফুল কাটা চাদর, বিয়ে উপলক্ষে পছন্দ করিয়া সমস্ত কেনা। একটা একটা করিয়া খুলিয়া পাশের সমস্ত স্তূপকার করে রাখিতে লাগিল। তবু কি অসহ্য গরম! বেণুর মনে হইল সর্বদেহ ফুলিয়া ফাটিয়া এবার বুঝি ঘামের বদলে রক্ত বাহির হইবে। ক্রমাগত বলিতে লাগিল, চালাও, খুব জোরে চালাও গাড়ি। সোফা জিজ্ঞাসা করিল, কোথায়? যেখানে খুশি, ফাঁকা এই গ্রামের দিকে। তীর বেগে গাড়ি ছুটিল। চোখ বুজিয়া চেতনাহীনের মতো বেণুধার পড়িয়া রহিল। সম্মুখে আধার রাত্রি, তার উপর মেঘ করিয়া আরও আধার জমিয়াছে। জনবিরল পথের উপর মিটমিটি কেরোসিনের আলো যেন প্রেতপুরীর পাহারাদার। একবার চোখ চাহিয়া বাহিরের দিকে তাকাইয়া বেণুধর শিহরিয়া উঠিল। এমন নিবিড় অন্ধকার সে জীবনে দেখে নাই। দুধারের বাড়িগুলির দরজা জানলা বন্ধ। ছোট্ট শহর ইতিমধ্যেই নিশুতি হইয়া উঠিয়াছে। মধ্যে আম কাঁঠালির বড় বড় বাগিচা। সহসা কোথায় কোন দিক দিয়ে উচ্ছল হাসির শব্দ ভাসিয়া আসিল। অতি মৃদু অস্পষ্ট কৌতুক চঞ্চল অনেকগুলো কণ্ঠস্বর। বউ দেখিয়া যাও, বউ দেখিয়া যাও গো। আশেপাশে সারি সারি ঘুমন্ত বাড়িগুলির ছাদের উপর আম বাগিচার এখানে সেখানে ল্যাম্পপোস্টের আবছায়ে নানা বয়সের কত মেয়ে কৌতূহল ভরা চোখে ভিড় করিয়া বউ দেখিতে দাঁড়াইয়া আছে। তারপর গাড়ির মধ্যে দৃষ্টি ফিরাইয়া এক পলকে যেন তাহার গায়ে কাঁটা দিয়া উঠিল। বধূ তাহার পাশে রহিয়াছে। সত্যই একটা বউ মানুষ ঘোমটার মধ্যে জড়সড় হইয়া মাথা নোয়াইয়া একেবারে গদির সঙ্গে মিশিয়া বসিয়া আছে। গায়ে ছোঁয়া লাগিলে সে যে লজ্জায় মরিয়া যাইবে।
তারপর খেয়াল হইল সে তার পরিত্যক্ত জামা চাদরের বোঝা, মানবী নয়। এই গাড়িতেই মেয়েটিকে হাসপাতালে লইয়া চলিয়াছিল। সে বসিয়া নাই, তাহার দেহের 2-1 ফোঁটা রক্ত হয়তো গাড়ির গদিতে লাগিয়া থাকিতে পারে। শহর ছাড়িয়া নদীর ধারে ধারে গাড়ি ক্রমে মাঠের মধ্যে আসিল। হেডলাইট জ্বলিয়া গাড়ি ছুটিতেছে চারিদিকেই নিঃশব্দটাকে পিষিয়া ভাঙিয়া চুরিয়া খোয়া তোলা রাস্তার উপর চাকার পেছনে কর্কশ সুকরুণ আর্তনাদ উঠিতেছে। একটি পল্লী কিশোরীর ওই দিনকার সকল স্বাদ বাসনা বেণুধরের বুকের মধ্যে কাঁদিয়া বেড়াইতে লাগিল। চাকার সামনে সে যেন বুক পাতিয়া দিয়াছে। বাহিরে ঘন তিমিরাচ্ছন্ন রাত্রি, জনশূন্য মাঠ, কোন দিকে আলোর কণিকা নাই। সৃষ্টির আদিযুগের অন্ধকার লিপ্ত নীহারিকা মণ্ডলীর মধ্যে দিয়ে বেণুধর যেন বিদ্যুতের গতিতে ছুটিয়া বেড়াইতেছে, আর আশেপাশে পাল্লা দিয়া ছুটিয়া মরিতেছে নিঃশব্দচারিণী মৃতরূপা তার বধূ। লাল বেনারসিতে রূপের রাশি মুড়িয়া লজ্জা ভাঙিয়া শতখানি হইয়া এখানে এক কোণে তার বসিবার স্থান ছিল, কিন্তু একটি মুহূর্তের ঘটনার পরে এখন তার স্থান হইয়াছে সীমাহীন আশ্রয়হীন বিপুল শূন্যতায়। রাত্রির অন্ধকার মথিত করিয়া বাতাসের বেগে ফরফর শব্দে তার পরনে কালো কাপড় উড়ে পায়ের আঘাতে জোনাকে ছিটকাইয়া যায়। গতির বেগে সামনে ঝুঁকিয়া পড়া ঘন চুল ভরা মাথাটি, মাথার চারিপাশ দিয়া রক্তের ধারা গড়াইয়া গড়াইয়া বৃষ্টি হইয়া যায়। এলো চুল ওড়ে, দিগন্তব্যাপী ডগমুগে লাল চুল। 2 হাতে মাথা টিপিয়া চোখ বুজিয়া বেণুধর পড়িয়া রহিল। গাড়ি চলিতে লাগিল। খানিক পরে পথের ধারে এক বটতলায় থামিয়া হাঁটুরে চলার মধ্যে বাঁশের মাচায় অনেকক্ষণ মুখ গুজিয়া পড়িয়া থাকিয়া অবশেষে মন কিছু শান্ত হইলে বাসা বাড়িতে ফিরিয়া আসিল। নীলমাধব প্রভৃতি অনেকক্ষণ আসিয়াছেন। বরযাত্রীর অনেকে মেল ট্রেন ধরিতে সোজা স্টেশনে গিয়াছে, কেবল কয়েকজন মাত্র। যাহারা খুব নিকট আত্মীয় বৈঠকখানার পাশের ঘরে বালিশ কাঁথা পুটলি বই যা হয় কিছু একটা মাথায় দিয়া যে যার মতো শুইয়া পড়িয়াছেন। অনেক রাত্রি, হেরিকেনের আলো মিটমিট করিয়া জ্বলিতেছে। আলোর সামনে ঠিক মুখোমুখি নির্বক নিস্তব্ধ গম্ভীর মুখে বসিয়া নীলমাধব ও শীতল ঘটক। বেণুকে দেখিয়া নীলমাধব উঠিয়া আসিলেন, বলিলেন, কাউকে কিছু না বলিয়া বের হয়ে গেলে? মোটর নিয়ে গিয়েছ শুনে ভাবলাম বাসাতেই এসেছে। এখানে এসে দেখি তাও নয়, ভারী ব্যস্ত হইয়াছিলাম। জজবাবুর বাড়িতে বিজয় গিয়ে বসে আছে এখনো। বেণুধর বলিল, বড্ড মাথা ধরল, ফাঁকায় তাই খানিকটা ঘুরে এলাম। বলে যাওয়া উচিত ছিল, বলিয়া নীলমাধব চুপ করিলেন। ছেলে নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে দেখিয়া পুনরায় বলিলেন, তোমার খাওয়া হয়নি। দক্ষিণের কোঠায় খাবার ঢাকা আছে, বিছানা করা আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, রাত জাগবার দরকার নেই। ঘরে গিয়া নীলমাধবের ভয়ে ঢাকা খুলিয়া খাবার খানিকটা সে নাড়াচাড়া করিল, মুখে তুলিতে পারিল না। ডালানির পিছনে কোথায় কি ফুল ফুটিয়াছে, একটা উগ্র মিষ্টি গন্ধের আমেজ। মিটমিটে আলোয় রহস্যাচ্ছন্ন আধো অন্ধকারে চারিদিক চাহিয়া চাহিয়া মনে হইল ঘর ভরিয়া কে একজন বসিয়া আছে। তাহাকে ধরিবার জো নাই, অথচ তাহার স্নিগ্ধ লাবণ্য বন্যার মতো ঘর ছাপাইয়া যাইতেছে। কোণের দিকে দলিল পাত্রে ভরা সেকালের বড় ছাপ বাক্সের আবদালে নিবিড় কালো বড় বড় চোখ দুটি অভুক্ত খাবারের দিকে বেদনাহতভাবে চাহিয়া নীরব দৃষ্টিতে তাহাকে সাধাসেদি করিতেছে। আলো নিভাইতেই সেই দেহাতীত ইন্দ্রিয়াতীত সৌন্দর্য অকস্মাৎ বেণুধরকে কঠিনভাবে বেষ্টন করিয়া ধরিল। বাহিরের বৈঠকখানায় কথাবার্তা আরম্ভ হইল। শীতল ঘটক নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, পোড়া কপালে আজ কার মুখে দেখে যে ঘুম থেকে উঠেছিল।
তারপর চুপ, অনেকক্ষণ আর কথা নেই। শীতল আবার বলিতে লাগিল, বুদ্ধিস্ত্রী ছিল মেয়েটার, মনে আছে কর্তাবাবু? সেই পাকা দেখা দেখিয়ে দিয়ে গিয়ে আপনি বললেন, আমার মা নেই, একজন মা খুঁজতে এসেছি। আপনার কথা শুনে মেয়েটি কেমন হেসে ঘাড় নিচু করল। নীলমাধব গম্ভীর কণ্ঠে বলিয়া উঠিলেন, থামো শীতল। একেবারেই কথা বন্ধ হইল। দুজনে চুপচাপ। আলো জ্বালিতে লাগিল, আর ঘরের মধ্যে বেণুধরের দুই চক্ষু জলে ভরিয়া গেল। জীবনকালের মধ্যে কোনো দিন যাহাকে দেখে নাই, মৃত্যু পথবর্তিনী সেই কিশোরী মেয়ের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলি হঠাৎ যেন মাঠ বাড়ি বাগিচা ও এত রাস্তা পার হইয়া জানালা গলিয়া অন্ধকার ঘরখানির মধ্যে তাহার পদতলে মাথা খুঁড়িয়া মরিতে লাগিল। তারপর কখন বেণু ঘুমাইয়া পড়িয়াছে, জানালা খোলা। শেষ রাতে পূর্ব দিগন্তে চাঁদ উঠিয়া ঘর জ্যোৎস্নায় প্লাবিত করিয়া দিয়াছে। দিগন্ত বিস্তারী ভৈরব শান্ত জ্যোৎস্নার সমুদ্রে ডুবিয়া রহিয়াছে। হঠাৎ তাহার ঘুম ভাঙিল। সঙ্গে সঙ্গে মনে হইল কি একটা ভারী অন্যায় হইয়া যাইতেছে। হঠাৎ বড় ঘুম আসিয়া পড়িয়াছিল। কে আসিয়া কতবার ডাকাডাকি করিয়া বেড়াইতেছে। ঘুমের আলস্য তখনও বেণুধরের সর্বাঙ্গে জড়াইয়া আছে। তাহার তন্দ্রা বিবশ মনের কল্পনা ভাসিয়া চলিল। ঠক 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 খিল আটা কাঠের কপাটের ওপাশে দাঁড়াইয়া চুপি চুপি এখনো যে ক্ষীণ আঘাত করিতেছে বেণুধর, তাহাকে স্পষ্ট দেখিতে পাই। হাতের চুড়িগুলি গোছার দিকে টানিয়া আনা, চুড়ি বাজিতেছে না। শেষ প্রহর অবধি জাগিয়া জাগিয়া তাহার শ্রান্ত দেহ আর বশ মানে না। চোখের কোণে কান্না জমিয়াছে। একটু আবদারের কথা কহিলে, একবার নাম ধরিয়া ডাকিলে এক্ষুনি কাঁদিয়া ভাসাইয়া দিবে। ফিসফিস করিয়া বধূ বলিতেছে, দর খুলে দাও গো, পায়ে পড়ি। উঠিয়া তাহাকে ডাকিয়া আনা দরকার, কিন্তু মনে যতই তারা, দেহ আর উঠিয়া গিয়া কিছুতেই কষ্টটুকু স্বীকার করিতে রাজি নয়। বেণুধর দেখিতে লাগিল, বাতাস লাগিয়া গাছের উপরে লতা যেমন পড়িয়া যায়, ঝুপ করিয়া তেমনি দোরগোড়ায় বধূ পড়িয়া গেল। সমস্ত পিঠ ঢাকিয়া পা অবধি তাহার নিবিড় তিমিরাবৃত্ত চুলের রাশি এলাইয়া পড়িতেছে। বেণুধর দেখিতে লাগিল। ক্রমে ক্রমে ফর্সা হইয়া আসে। আমবাগানের ডালে ডালে সদ্য ঘুম ভাঙা পাখির কলরব। ও ঘরে থেকে কাশিয়া কাশিয়া উঠিতেছে। দিনের আলোর সঙ্গে মানুষের গতিবিধি স্পষ্ট প্রখর হইতে লাগিল। বেণুধর উঠিয়া পড়িল। সকালের দিকে সুবিধা মতো একটা ট্রেন আছে, অথচ নীলমাধব নিশ্চিন্তে পরম গম্ভীরভাবে গড়গড়া টানিতেছিলেন। বেণু গিয়া কহিল, 7টা বাজে। বিনা বাক্যে নীলমাধব 2 টাকা বাহির করিয়া দিলেন। বলিলেন, চাটা তোমরা দোকান থেকে খেয়ে নাও, বাড়ি যাওয়া হবে না? না, বলিয়া তিনি গড়গড়ার নল রাখিয়া কি কাজে বাহিরে যাইবার উদ্যোগে উঠিয়া দাঁড়াইলেন। বেণুধর ব্যাকুল কণ্ঠে পেছন হইতে প্রশ্ন করিল, কবে যাওয়া হবে? এখানে কতদিন থাকতে হবে আমাদের? মুখ ফিরিয়া নীলমাধব ছেলের মুখের দিকে চাহিলেন। সে মুখে কি ছিল তিনিই জানেন। ক্ষণকাল মুখ দিয়া তাহার কথা সরিল না। শেষে আস্তে আস্তে বলিলেন, শীতল ঘটক ফিরে না এলে তো বলা যাচ্ছে না। অনতি পরেই বৃত্তান্ত জানিতে বাকি রহিল না। শীতল ঘটক গিয়াছে তাহিরপুরে, গ্রামটা নদীর আরপাড়ি ক্রোশখানিকের মধ্যেই। ওখানে কিছুদিন একটা কথাবার্তা চলিয়াছিল। খুব বুনিয়াদি গৃহস্থ ঘরের মেয়ে, কিন্তু ইদানিং কৈলুণ্যটুকু ছাড়া সে পক্ষের বিশেষ কিছু সম্বল নাই। অতএব নীলমাধব নিজেই পিছায় আসিয়াছিলেন। বিজয়কে আড়ালে ডাকিয়া সকল আক্রোশ বেণু তাহার উপর মেটাইল। কহিল, কসাই তোমরা সব। অথচ সে একেবারেই নিরপরাধ। কিন্তু সে তর্ক না করিয়া বিজয় সান্ত্বনা দিয়া কহিল, ভয় নাই ভাই, ও কিছু হবে না। উচ্ছ্বরিতর বিয়ে সে কি হয় কখনো? কাকার যেমন কাণ্ড।
একটু পরে দেখা গেল ঘটক হাসিমুখে হনহন করিয়া ফিরিয়া আসিতেছে। সামনে পায়া সুসংবাদটা তাহাদিকাকেই সর্বাগ্যে দিল। পাকাপাকি করে এলাম ছোটবাবু। তবু বিজয় বিশ্বাস করিতে পারিল না। বলিল, পাকাপাকি করে এলে কীরকম? এই ঘন্টা 2-3 আগে বেরোলে কোনো খবর দাবর দেওয়া নেই, এর মধ্যে ঠিক হয়ে গেল? শীতল সগর্বে নিজের অস্তিস্বর বুকের উপর একটা থাবা মারিয়া কহিল, এর নাম শীতল ঘটক, বুঝিলেন বিজয়বাবু? 40 বছরের পেশা এই আমার। কিছুতেই রাজি হয় না, হেন তেন কত কি আপত্তি। ফুস মন্ত্রে সমস্ত করে এলাম বলিয়া শূন্যে মুখ তুলিয়া ফুৎকার দিয়া মন্ত্রটার স্বরূপ বুঝাইয়া দিল। বেণুধর কহিল, আমি বিয়ে করব না। শীতল অবাক হইয়া গেল। সে কেবল অপর দিকের কথাটাই ভাবিয়া রাখিয়াছিল। একবার ভাবিল বেণুধর পরিহাস করিতেছে। তাহার মুখের দিকে চাহিয়া এদিক ওদিক বার দুই ঘাড় নাড়িয়া সন্দিগ্ধ সুরে বলিতে লাগিল, তাই কখনো হয় ছোটবাবু? লক্ষ্মী ঠাকুরুনির মতো মেয়ে, ছবি নিয়ে এসেছি, মিলিয়ে দেখুন। কালকেরও মেয়ে এর দাসীবাদী যোগ্যী ছিল না। বেণুধর কঠোর সুরে বলিয়া উঠিল, কিন্তু আমার যা বলার বলে দিয়েছি শীতল, তুমি বাবাকে আমার হয়ে বলো। বলিয়া আর উত্তরে অপেক্ষা না করিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। ক্ষণপরে তাহার ডাক পড়িল। নীলমাধব বলিলেন, শুনলাম বিয়েতে তুমি অনিচ্ছুক। বেণু মাথা হেট করিয়া দাঁড়াইয়া রহিল। নীলমাধব বলিতে লাগিলেন, তাহলে আমায় আত্মহত্যা করতে বলো। এক প্রকার মরিয়া হইয়া বেণুধর বলিয়া উঠিল, কালকের সর্বনেশে কাণ্ডে আমার কীরকম হয়ে গেছে বাবা, আমি পাগল হয়ে যাব, আর কিছুদিন আমায় সময় দিন। বলিতে বলিতে তাহার স্বর কাঁপিয়া উঠিল। এক মুহূর্তে সামলাইয়া লইয়া বলিল, মরা মানুষ আমার পিছু নিয়েছে। ভুরু বাঁকাইয়া নীলমাধব ছেলের দিকে চাহিলেন। একটুখানি নরম হইয়া বলিতে লাগিলেন, আর এদিককার সর্বনাশটা ভাবো একবার। বাড়ি শুদ্ধ কুটুম্ব গিজগিজ করছে, 17 গ্রাম নিমন্ত্রণ, বউ দেখবে বলে হাঁ করে বসে আছে। যেমন তেমন ব্যাপার নয়, এত বড় জেজাজেদির বিয়ে, আর চৌধুরীদের সেজকর্তা আসবেন। অপমানের ছবিগুলি চকিতেই নীলমাধবীর মনের মধ্যে খেলিয়া গেল। চৌধুরীদের সেজকর্তা অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তিলার্ধ দেরি না করিয়া জপের মালা হইতে লইয়া খড়ম খটখট করিতে করিতে সমবেদনা জানাইতে আসিবেন। আসিয়া নিতান্ত নিরীহ মুখে উচ্চকণ্ঠে এক হাট লোকের মধ্যে বৃদ্ধ অতি গোপনে জিজ্ঞেস করিবেন, বলি ও নীলমাধব, আসল কথাটা বল দিকি, বিয়ে এবারও ভাঙল? মেয়ের কি তার অন্য জায়গায় বিয়ে দেবে? ভাবিতে ভাবিতে নীলমাধব ক্ষিপ্ত হইয়া উঠিলেন। বলিলেন, না বেণুধর, বউ না নিয়ে বাড়ি ফেরা হবে না। পরশুর আগে দিন নেই। তুমি সময় চাচ্ছিলে, বেশ তো, মাঝে 2 দিন থাকলো, এর মধ্যে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। বড়োয়ারির মাঝেই যাত্রা আসিয়াছে। বিকাল হইতেই গাওনা শুরু। বেণুধর সমবয়সী জন 2-3কে পাকড়ায়া বলিল, চল যাই। বিজয় বলিল, আমার যাওয়া হবে না তো, বিস্তর জিনিসপত্রে বাদছাত করতে হবে, রাতে ফিরে যাচ্ছি। কেন? গ্রামে গিয়ে খবর দিতে হবে, বউ ভাতের তারিখ 2-3 দিন পিছিয়ে গেল। কাকা বলিলেন, তুমি যাও বিজয়। গাড়ি সেই কোন রাতে? আমরা থাকবো বড়জোর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। চল চল। বেণুধর ছাড়িল না, সকলকে ধরিয়া লইয়া গেল। পথের মধ্যে বিজয়কে চুপি চুপি জিজ্ঞাসা করিল, বিয়ে পরশুদিন ঠিক হলো? হ্যাঁ, পরশু রাত্রে। তাছাড়া কি? চুপ করিয়া খানিক কি ভাবিয়া বেণুধর করুণভাবে হাসিয়া উঠিল। বলিল, রাত্রি আসছে আর আমার ভয় হচ্ছে। তুমি বিশ্বাস করবে না বিজয়, ওই অপঘাতে মরা মেয়েটা কাল সমস্ত রাত আমায় জ্বালাতন করেছে। আবার একটু স্তব্ধ থাকিয়া উচ্ছ্বসিত কণ্ঠে সে বলিতে লাগিল, মরা ব্যাপারটা আর বিশেষ করছি নে, এত স্বাদ আহ্লাদ ভালোবাসা পলক ফেলতে না ফেলতে উড়িয়ে পুড়িয়ে চলে যাবে, সে কি হতে পারে? মিছে কথা। এ আমার অনুমানের কথা নয় বিজয়, কাল থেকে স্পষ্ট করে জেনেছি। বিজয় ব্যাকুল হইয়া বলিল, তুমি এসব কথা বলো না ভাই, আমাদেরও শুনলে ভয় করে।
ভয় করে, তবে বলবো না বলিয়া বেনু টিপি টিপি হাসিতে লাগিল। বলিল, কিন্তু যাই বলো, এই শহরে পড়ে থাকা আমাদের উচিত হয়নি, দূরে পালানো উচিত ছিল। এই আক্রোশের মধ্যেই কাণ্ডটা ঘটল। যাত্রা দেখিয়া বিনু অতিরিক্ত রকম খুশি হইল। ফিরিবার পথে কথায় কথায় এমন হাসি রহস্য যেন সে মাটি দিয়া পথ চলিতেছে না। তখন সন্ধ্যা গড়াইয়া গিয়াছে। পথের উপর অজস্র কামিনী ফুল ফুটিয়াছে। ডালপালা শুদ্ধ তাহার অনেক ডাল ভাঙিয়া লইল। বলিল, খাসা গন্ধ, বিছানায় ছড়িয়ে দিব। একজন ঠাট্টা করিয়া বলিল, ফুলসজ্জা দেরি আছে হে। কোথায় বলিয়া বেনু প্রচুর হাসিতে লাগিল। বলিল, এ পক্ষে দিন রয়েছে তো কাল। আর তাহিরপুরেরটা অবিজয়, তোমাদের নতুন সম্বন্ধের ফুলসজ্জার দিন করেছ কবে? বিজয় রীতিমতো রাগিয়া উঠিল। ফের ওই কথা, এ পক্ষ ও পক্ষ, বিয়ে তোমার কয়টা হয়েছে শুনি? আপাতত একটা, কাল যেটা হয়ে গেল। আর একটার আশায় আছি। বিজয়ের কাঁধ ধরিয়া ঝাঁকি দিয়া বেনু বলিতে লাগিল, ও বিজয়, ভয় পেলে নাকি? ভয় নেই, আজ সে আসবে না। আজকে কাল রাত্রি বউয়ের দেখা করবার নিয়ম নেই। খাওয়া দাওয়ার পর বেশ প্রফুল্লভাবে বেনুধর শুয়া পড়িল, কিন্তু ঘুম আসে না। আলো নিভাইয়া দিলেই কিছুতে ঘুম আসে না। পাশে কোনো বাড়িতেই ঘণ্টার পর ঘণ্টা ঘড়ি বাজিয়া যাইতেছে। চারিদিকে নিশুতি। অনেকক্ষণ ধরিয়া ঘুমের সাধনা কাহার উপর বড় রাগ হইতে লাগিল। রাগ করিয়া গায়ের কম্বল ছুঁড়িয়া ফেলিয়া কাহাকে শোনাইয়া জোরে জোরে পায়চারি করিতে লাগিল। খণ্ডচাঁদ ক্রমশ আমবাগানের মাথায় আসিয়া ঠেকিয়াছে। আবার সে ঘরে ঢুকিল। বিছানার পাশে গিয়া মনে হইল, ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কি যেন কোথায় পালাইয়া গেল। বাতাসে বাগিচার গাছপালা খসখস করিতেছে। বেণুধর ভাবিতে লাগিল, নতুন কোড়া কাপড় পরিয়া খসখস করিতে করিতে এক অদৃশ্য চারিণী বনপথে বাতাসে বাতাসে দ্রুত বেগে মেলাইয়া গেল। পরদিন তাহিরপুরীর পাত্রীপক্ষ আশীর্বাদ করিতে আসিলেন। হাসি মুখে আংটি সে হাত পাতিয়া লইল। মনে মনে বাপের বহুদর্শিতার কথা ভাবিল। নীলমাধব সত্যিই বলিয়াছিলেন, এই দুটো দিন সময়ের মধ্যেই তাহার মন আশ্চর্য রকম ভালো হইয়া উঠিয়াছে। চুরি করিয়া এক ফাঁকে বাপের ঘর হইতে পাত্রীর ছবিটা দেখিয়া আসিল। মেয়ে সুন্দরী বটে, প্রতিমার মতো নিখুঁত নিতুল গড়ন। সেদিন একখানা বই পড়িতে পড়িতে অনেক রাত হইল। শিওরের তেপায়া উপর ভাবী বধূর ছবিখানি, ম্লান দীপালোকিত চুনকাম খসা উঁচু দেয়াল, গম্বুজের মতো খিলান করা সেকালের ছাদ, তারই মধ্যে নায়ক নায়িকার সুখ দুঃখের সহগামী হইয়া অনেক রাত্রি পর্যন্ত সে বই পড়িতে লাগিল। একবার কি রকমই মুখ ফিরাইয়া বেণুধর স্তম্ভিত হইয়া গেল। স্পষ্ট দেখিতে পাইল, একেবারে স্পষ্ট প্রত্যক্ষ, জানালার মধ্য দিয়া হাত গলাইয়া চাপার কলির মতো 5টি আঙুল লীলায়িত ভঙ্গিতে হাতছানি দিয়া তাহাকে ডাকিতেছে। ভালো করিতে তাকাতেই বাহিরে নিকাশ কালো অন্ধকারে হাত ডুবিয়া গেল। সে উঠিয়া জানালায় আসিল। আর কিছুই নাই, নস্যু বাতাসেই লতাপাতা দুলিতেছে। সজোরে সে জানালার খিল আটিয়া দিল। আলোর জোর বাড়াইয়া দিয়া বেণুধার পাশ ফিরিয়া শুইল। চটা ওঠা দেয়ালির উপর কালের দেবতা কত কি নকশা আঁকিয়া গিয়াছে। উল্টা পড়া তালের গাছ, একটা মুখের আধখানা, ঝুটিয়ালা অদ্ভুত আকারের জানোয়ার, আর একটা কিসের টুটি চাপিয়া ধরিয়া আছে। ঝুলকালি ও মাকড়সা জালের বন্দিশালায় কালো কালো শিকের আড়ালে কত লোক আটক হইয়া রইয়াছে। চোখ বুঝিয়া দেখিতে লাগিল। অনেক দূরে মাঠের ওপারে কালো কাপড় মুড়ি দেয়া সারি সারি মানুষ চলিয়াছে। পিঁপড়ের মতো মানুষের অনন্ত শ্রেণী। লোকালয়ে সীমানায় আসিয়া কে একজন হাত উঁচু করিয়া কি বলিল। মুহূর্তকাল সব স্থির। আবার কি সংকেত হইল। অমনি দল ভাঙিয়া নানাজনে নানাদিক পথ বিপদ ঝোপ জঙ্গল আনাজ কানাজ না মানিয়া ছুটিতে ছুটিতে অদৃশ্য হইয়া গেল। এই রাত্রে আঙিনার ধুলোয় কোথায় এক পরম দুঃখিনী
এলাইয়া পুড়িয়া থাকিয়া থাকিয়া দাপাদাপি করিতেছে। ও মা, মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক, রাজরানী মা। অন্ধকারে আবছায়ে ছোট ঘুলঘুলির পাশে তন্বী কিশোরীটি নিঃশ্বাস বন্ধ করিয়া আড়ি পাতিয়া বসিয়া আছে। শিয়রে নতুন বধূ চুপটি করিয়া বাসর জাগে। বর বুঝি ঘুমাইল। বেণুধর উঠিয়া বসিয়া পরম স্নেহে স্তিমিত মুখে শিয়রে তেপায়ার উপরে ছবিখানির দিকে তাকাইল। কাল সারা রাত্রি তাহারা জাগিয়া কাটাইবে। রুদ্ধ জানালায় মৃদু মৃদু করাঘাত শুনিয়া চমকিয়া উঠিল। শুনিতে পাইল ভয়ার্ত চাপা গলায় ডাকিয়া ডাকিয়া কে যেন কি বলিতেছে। একটি অসহায় প্রীতিমতী বালিকা বাপ মা ও চেনা জানা সকল আত্মীয় পরিজন ছাড়িয়া আসিয়া জানালার বাহিরে পাগল হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। আজ বেণুধর তিলার্ধ দেরি করিল না। দুয়ার খুলিয়া দেখে ইতিমধ্যে বাতাস বাড়িয়া ঝড় বহিতে শুরু হইয়াছে। শনশন করিয়া ঝড় দালানের গায়ে পাক খাইয়া যাইতেছে। এসো, এসো না। বাতাসে দাঁড়াম করিয়া দরজা বন্ধ হইয়া গেল। বেণুধর নির্নিরিখে অন্ধকারের মধ্যে পলায়নপর পিছনে পিছনে ছুটিল। ঝোড়ো হাওয়ার কথা না ফুটিতে কথা উড়াইয়া লইয়া যায়, তবু সে যুক্ত করে বারংবার এক অভিমানের উদ্দেশ্যে কহিতে লাগিল, মিছে কথা, আমি বিয়ে করব না, আমি যাব না কাল, তুমি এসো, তুমি এসো। নিশীথ রাত্রি, মেঘভরা আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। ভৈরবের বুকেও যেন প্রলয়ের জোয়ার লাগিয়াছে। ডাক ছাড়িয়া কুল ছাপাইয়া জল ছুটিয়াছে। বেণুধর নদীর কুলে কুলে ডাকিয়া বেড়াইতে লাগিল। মৃত্যু জীবনের সীমারেখায় পরম মুহূর্তের প্রলয়ে তরঙ্গী লেপিয়া মুছিয়া গিয়াছে। পৃথিবীতে এইক্ষণ প্রতিদিন আসিয়া থাকে। দিনের অবসানে সন্ধ্যা, তারপর রাত্রি। পলে পলে রাত্রির বক্ষস্পন্দন বাড়ে, তারপর অনেক অনেকক্ষণের পরে মধ্য আকাশ হইতে একটি নক্ষত্র বিদ্যুৎ গতিতে খসিয়া পড়ে। ঝনঝন করিয়া মৃত্যুপুরীর সিংহদ্বার খুলিয়া যায়। পৃথিবীর মানুষের শিয়রে ওপারের লোক দলে দলে আসিয়া বসে, ভালোবাসে, আদর করে, স্বপ্নের মধ্যে দিয়ে কত কথা কহিয়া যায়। আজ স্বপ্নলোকের মধ্যে নয়, জাগ্রত দুই চক্ষু দিয়া মৃত্যুলোক বাসিনীকে সে দেখিতে পাইয়াছে। দুটি হাত নিবিড় করিয়া ধরিয়া তাহাকে ফিরাইয়া আনিবে। দিগান্ত ব্যাপ্ত মেঘবরণ চুলের উপর ডগমগে লাল কয়েকটি রক্তবিন্দু প্রলয়ান্ধকারের মধ্যে আলেয়ার মতো বেণুধরকে দূর হইতে দূরে